2022 সালে জ্বালানি খাতে লুটপাট হয়েছে অন্তত 35,000 কোটি টাকা। সামিট ও আদানির চুক্তি বাতিলের দাবি ক্যাবের। প্রিয় দর্শক, আপনারা শিরোনাম শুনছিলেন। আজকের আমরা বিষয় ঠিক করেছি সংস্কার এবং নির্বাচনের রূপরেখা, যেটি নিয়ে এখন আলোচনা চলছে। নির্বাচন কবে, কিভাবে, এবং সেটি নিয়ে খুব শিগগিরই হয়তো একটি রূপরেখা পাবেন। আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে সেটি শুনলাম। আমরা পরিচয় করে দিই আজকে যারা অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন। জনাব রুহিন হোসেন প্রিন্স, তিনি সাধারণ সম্পাদক সিপিবি। ডক্টর আসাদুজ্জামান রিপন, বিশেষ সম্পাদক বিএনপি, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। জনাব মাসুদ কামাল, তিনি সিনিয়র সাংবাদিক, অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন। জনাব মাসুদ কামাল, আপনাকে দিয়েই শুরু করি। সেটি হচ্ছে যে আমরা যেই বিষয়টা আজকে ঠিক করেছি সংস্কার এবং নির্বাচনের রূপরেখা। এই সংস্কার বলতে আসলে আমরা কি সংস্কার? এই সংস্কার তো বহু সংস্কার। একটা ক্ষমতার রেজিম, একটা ক্ষমতার বিরুদ্ধে বিভিন্ন সব শ্রেণী পেশার মানুষের আন্দোলন ছিল, সব মত পথের আন্দোলন ছিল, সব ধরনের ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, ছাত্র জনতা, সবার আন্দোলনের প্রেক্ষিতে একটি সরকারের এইভাবে পতনও হলো, পতন দেখলাম আমরা। তার প্রেক্ষিতে যেই সংস্কারের কথাটা আসলো, সেই জায়গায় এই সংস্কারটা কি একেবারে শুরু থেকে শুরু, মানে সংবিধান সংস্কার নাকি সংবিধানকে পুনর্গঠন, মানে আলোচনাটা কোন দিকে যাচ্ছে এখন? দেখেন, এই সংস্কারের সংজ্ঞা, এই যে আমরা এখন আপাতত 3 জন আছি, আরেকটু পরে 4 জন হব। এই 4 জনকে জিজ্ঞাসা করেন, 4 জনের সংজ্ঞা কিন্তু 4 ধরনের হবে। 4 জন 4 ধরনের সংস্কার চায়। কারো সংস্কারে কারোর সঙ্গে মিলবে না। এই কারণে যার যার না পাওয়ার বেদনা থেকে তার সংজ্ঞা বেরিয়ে আসবে। এখন আপনি যদি পুরো দেশের কথা বলেন, তাহলে আমি বলবো যে গত 16 বছর আমরা যে শাসনের অধীনে ছিলাম, যে শাসনকে আমরা দেখে এসেছি, যে শাসনকে আমরা ঘৃণা করে এসেছি, সেই শাসন যাতে আবার না আসে, এর যে পদ্ধতিটা তৈরি, সেটাই হলো সংস্কার। মানে আমরা এমন কিছু পদ্ধতি চাই, এমন একটা সিস্টেম চাই, যে সিস্টেম থাকলে পরে সেই সিস্টেম নিজেই মানুষকে স্বৈরাচারী হয়ে উঠতে বাধা দেবে। মোটা দাগে এটাই হলো সংস্কার। এখন এই সংস্কারের ধাপগুলি কি হবে, এই ধাপগুলি নিয়ে নানা রকম আলোচনা হবে। যারা নির্বাচন চান তারা এক ধরনের সংস্কার চান, যারা মনে করেন যে না, নির্বাচন না, মানুষের অধিকারটাই বড় কথা, তারা আরেক ধরনের সংস্কারের কথা বলবেন। কিন্তু প্রশ্নটা হলো, এই দায়িত্বটা যাদেরকে দেওয়া হয়েছে, যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি চায়, এটাই এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয়। তারা সংস্কার বলতে কি বুঝে, এটা আমার কাছে এখন পর্যন্ত স্পষ্ট না। আমার কাছে মনে হয় ওনাদের কাছেও স্পষ্ট না। ওনারা জানেন না আসলে ওনারা কি করার জন্য এসেছেন। এটা আমার কাছে মনে হয়, আমার মনে হয় ভুল হোক, এটা আমি কামনা করি। কারণ ওনাদের উপর পুরো জাতি ভরসা করে আছে, ওনারা বুঝবেন না তা কি হয়। কিন্তু আমার যেন কেন মনে হয় ওনারা নিজেরাও ক্লিয়ার না যে আসলে দেশের মানুষ কোন ধরনের সংস্কার চায় এবং এটা কিভাবে করতে হবে। এবং এটা করার ক্ষেত্রে সংবিধান হলো প্রথম বাধা। আমি মনে করি যে সংবিধানে কিন্তু আমাদের সংবিধানটা এমন অবস্থায় নিয়ে আসা হয়েছে, এখন যে সংবিধানটা আছে, এই সংবিধানটা একটা যে কোনো মানুষকে স্বৈরাচারী বানিয়ে দিতে, তাকে উদ্বুদ্ধ করে, স্বৈরাচারী বানিয়ে দেয়। কাজে এইটাই প্রথম সংস্কার করতে হবে। সেই সংস্কারটা কিভাবে করবেন না করবেন সেটা তো অনেক আলোচনা হতে পারে, আগামীতে হতে থাকবে। কাজেই এটাই হলো মূল কথা আর কি। অনেকেই আপনি যেটি বলছিলেন যে অনেকেই আক্ষেপ করে আসলে বলে যে আওয়ামী লীগের রাজনীতির যে ধরন এবং বিএনপির রাজনীতির যে ধরন, সেটা অনেকটা কাছাকাছি বা একই রকম। অনেকেরই, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল, মানে তাদের অনেককেই আক্ষেপ করতে শোনা যায় এটা বলে। এটা আপনিও কি তাই মনে করেন? না, আওয়ামী লীগ আর বিএনপির রাজনৈতিক যে আদর্শ, এটা তো মোটামুটি একই রকম। এটা কিন্তু ওদের গঠনতন্ত্র পরিবর্তন হয় না। কারণ আমরা তো আওয়ামী লীগ এবং বিএনপির শাসন একটার পর একটা দেখে এসেছি, বারবার দেখেছি। এবং একবার জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, অন্য দলকে এনেছে, তারাও একই কাজ করেছে, এবং তারপর আবার আগের দলকে এনেছে, এবং তখনও জনগণ আরেকবার, দ্বিতীয়বার হতাশ, তৃতীয়বার হতাশ হয়েছে। যে কারণে জনগণের মধ্যে একটা ধারণা জন্মাইছে যে এই দুই দল আসলে মুদ্রার এপিঠ ওপিঠ।
এখন এর মধ্যে কিন্তু সময় গেছে। দেখেন বিএনপি কিন্তু অনেকদিন সময় চলে গেছে, কিন্তু বিএনপি ক্ষমতার বাইরে আছে 2006 সাল থেকে। তার মানে প্রায় 18 বছর বিএনপি কিন্তু ক্ষমতার বাইরে। তো বিএনপির নেতৃত্বেও কিছু চেঞ্জ আসছে। তো আমার মনে হয় যে বিএনপি সময় থেকে শিক্ষা নেয়নি, শিক্ষা নিয়েছে। আমি মনে করি কেন, যেমন এখন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে। এই যে মানে আওয়ামী লীগের পতনের পর শুরুতে কিন্তু প্রথম 2-3 দিন একটা কিন্তু মানে গুজব লেগে গিয়েছিল যে দখল করা, যে চাঁদাবাজি বলেন, অন্যায় বলেন, এরকম মানে ঠিকাদারি বলেন, সব কাজে কিন্তু বিএনপি দখল করছিল। এবং দখলটা যে এখন যে নেই তা কিন্তু নয়, এখনো আছে। কিন্তু আমার যে লক্ষণীয় বিষয় যে বিএনপি কিন্তু এটাকে থামানোর জন্য কেন্দ্রীয় ভাবে অন্তত পক্ষে দৃশ্যত, ভেতরে ভেতরে কি আছে আমি জানি না, কিন্তু দৃশ্যত কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি এটাকে থামাতে চায়। বিএনপি চায় না যে এখনই জনগণের কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তাদের ব্যাপারে তৈরি হোক, যেখানে বিএনপি একজনের উপর একজন বহিষ্কার করতেছে, প্রচুর বহিষ্কার কিন্তু এর মধ্যে হয়ে গেছে। এই যে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যে উপলব্ধিটা যে এইভাবে করে ক্ষমতায় আসা যাবে না, আসলেও টিকে থাকা যাবে না, এই উপলব্ধিটাকে আমি পরিবর্তন বলতে রাজি আছি যে এটা আসলে তাদের মধ্যে একটা চেঞ্জ আসবে। কিন্তু তাদের নিয়ন্ত্রণটা সব জায়গায় কিন্তু নাই। নিয়ন্ত্রণটা না থাকার কারণে কি হচ্ছে, ঝুট ব্যবসায় নিয়ে, ময়লার দখল নিয়ে, এগুলো নিয়ে কিন্তু বিএনপির চাঁদাবাজিটা আবার সঞ্চার হয়েছে। এইটা দেখেও কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে আসলে তো এপিটার ওপিট। এখন আমি এপিটার ধরলাম, কিন্তু সমস্যাটা হলো যে মুদ্রাটা আছে, মুদ্রার পিঠ তবে দুইটাই হয়, মুদ্রার পিঠ কিন্তু দুইটা, আর ওই সাইড দিয়ে যেটা আছে ওটা এত চিকন যে ওর উপর মুদ্রাটা দাঁড়ায় থাকতে পারে না। এই যে সমস্যাটা, তো আমাদের তো কোনো পিঠ আমরা দেখছি না। আমাদের এখানে অনেক ভালো ভালো রাজনীতিবিদ আছেন, অনেক ভালো ভালো নীতি কথা বলার মতো রাজনৈতিক দলও আছেন, বাট মানে ক্ষমতার পরিবর্তনটা তো হবে ভোটের উপর। আবার আসবো সেই ক্ষেত্রে, যদি আলোচনা এইদিকেই কন্টিনিউ করে সেক্ষেত্রে একটি প্রশ্ন চলে আসে যে তাহলে জনগণ যদি মুদ্রার এপিট ওপিট হয়, তাহলে তৃতীয় শক্তি যার এই সিস্টেমের বিরুদ্ধে যারা কথা বলবে, এই সিস্টেমকে একটা সিস্টেমের মধ্যে আপনি যেটি বলছিলেন সেটি আনবে, তারা কারা, কোথায় যাবে তারা, মানুষ আসলে ভোট দিবে কাকে? আসবো আবার আপনার কাছে। প্রিন্স ভাই, আপনি যদি একটু বলেন ওই পেছনের প্রশ্নটাই ফিরে যায়। আমরা শুরুতেই কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে যে বাংলাদেশে এই সংবিধান সংস্কারের কথা বলেছে, এখন সংবিধান কি সংস্কার নাকি পুনর্গঠন, মানে যে আলোচনাটা আবার নতুন রকমের বিতর্ক আমরা তরুণদের মধ্যে থেকে যেইভাবে শুনছি, এটা আগে ওইভাবে শোনা যায় নাই। ঠিক, ধন্যবাদ আপনাকে। আমি সংস্কারের প্রশ্নটা শুধু সংবিধান বলার আগে একটু অন্য কথা বলে নেই। এইবারের ভিত্তিটা কি? এইবারের ভিত্তি সাধারণভাবে যদি বলি যে এটা তো একটা নর্মাল ক্ষমতার ভোটের পরিবর্তন হয়নি, আবার 2 ভোটের মধ্যে একটা তত্ত্বাবধায়ক সরকার হয় নাই, রক্ত দিয়ে একটা গণ অভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে এবং এক্ষেত্রে ছাত্র জনতার একটা অনন্য ভূমিকা ছিল। যদিও ভিত্তিটা গড়ে উঠেছিল বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গত প্রায় মানে সেই 9 থেকে বলতে পারেন বিশেষত 12, 13, 14 থেকে একটা লাগাতার সংগ্রাম করছিল। তাইলে এই রাজনৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে ছাত্র তরুণ সমাজ একেবারে ভয়কে উপেক্ষা করেই বুকের রক্ত দিয়ে এটাকে সামনে নিয়ে আসলো। তাহলে এখন আপনাকে তো 2টা জিনিস বিবেচনা করতে হবে। একটা হচ্ছে তরুণদের এখন আকাঙ্ক্ষা, যদিও কোটা সংস্কারের সাথে তারা এমন একটা কথা বলেছে, তাদের ভাষা দিয়ে বলি, যে এক ফ্যাসিবাদের পরিবর্তে আর একটা ফ্যাসিবাদ চাই না, বৈষম্য নিরসন। আর রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা, ধরেন বিএনপি তার মতো করছে, কমিউনিস্ট পার্টি তার মতো, অন্যান্য দল তার মতো ছিল। এখন যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, তাহলে সংস্কারের প্রশ্ন কোনটা প্রধান হবে? হ্যাঁ, এটা কামাল ভাই ঠিকই বলেছেন, সব তো আমরা একমত হতে পারবো না, কিন্তু অধিকাংশ মানে কি বলবো যে এর যে রাজনৈতিক শক্তি সহ অন্যরা যেটা মনে করে, বা যেটা অন্ততপক্ষে এক ফ্যাসিবাদের পরিবর্তে আর একটা ফ্যাসিবাদ আনার সুযোগ দেবে না, আর একটা অন্ততপক্ষে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য ভালো ভোটের নিশ্চয়তা বিধান করবে, ন্যূনতম এই কাজ করতে হবে। আমি ওই জায়গা থেকে শুরু করতে চাই, এইটা ছাড়া হবে না। এবার আসি আমাদের কথায়। 5 তারিখে এই অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে আমরা পরিষ্কার ভাষায় জনগণকে অভিনন্দন জানিয়ে যে বিবৃতি দিয়েছিলাম, তখন বলেছিলাম পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকতে হবে। তাহলে লক্ষ্যটা তো ওই জায়গায়। তাহলে সেইটা করতে গেলে একটা হচ্ছে আমাদের পুরো নির্বাচনটা ফেল করে গেছে, তাহলে নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করতে হবে। আর কতকগুলো সংস্কার আমি আলোচনা এখন ভারী করছি না, যে আমাদের ধরেন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে নানা জায়গায় করতে হবে।
তো সেইটা করতে গেলে আলোচনা চলে আসছে যে ফুললি এখন যে সংবিধান আছে এটা কি পুরো রেখে আমরা করতে পারবো? কোশ্চেন তো সেইখান থেকে আসছে। এর উত্তর আমাদের কাছে হচ্ছে, আমরা মনে করি অনেকদিন ধরে আমরা বলছি যে মনে রাখতে হবে আমাদের এই সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত, হঠাৎ করে আসে নাই। সেই পাকিস্তানের দীর্ঘ লড়াই, তার মধ্য দিয়ে চন্নের যুক্তফ্রন্টের 21 দফা 11 দফা এগুলোর সন্নিবেশিত রূপ। কিন্তু এইটা হওয়ার পরেও আমরা যে সংবিধানটা দেখলাম এখন যেটা আসছে সেইটা অসম্পূর্ণ। এই সংবিধানে অনেক কাঠামোগতভাবেও স্বৈরাচারের উপাদান আছে, বিশেষ করে এই ক্ষমতার এই রেজিমের সময়, এর আগের রেজিম আর কি, যারা পতিত স্বৈরাচার, সেইখানে কতগুলো সংশোধনের মধ্য দিয়ে এমন কতগুলো জিনিস নেওয়া হয়েছে একেবারেই যেন অপরিবর্তনীয়। অন্যান্য জায়গাগুলো সেটা যেমন রয়েছে আরও অনেক, আমি অত আলোচনায় যাচ্ছি না। যেমন ধরেন আমাদের আদিবাসীদের স্বীকৃতি নাই, আমাদের এই যে আজকে 53 বছর বাংলাদেশে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানে যদি সাংবিধানিক অধিকার থাকতো তাহলে না খেয়ে মরার অসুবিধা হতো না। আমাদের যদি বলেন, আমরা অনেকদিন ধরে একটা আলোচনা করছি যে ভোট একটা সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন করা দরকার। এখন অন্য দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে, আমি বলছি তারপর 70 অনুচ্ছেদের বিষয় আছে, কালাকানুনের বিষয়গুলো আছে। তাহলে এইরকম কতগুলো জায়গা আছে যার জন্য আমাদের বামপন্থী বা কমিউনিস্ট পার্টি আমরা বলি এই সংবিধানে যে অসম্পূর্ণতা আছে সেটা দূর করতে হবে। মূল ভিত্তি বলতে মুক্তিযুদ্ধের যে মূল ভিত্তি, তার 4 মূলনীতির যে ভিত্তি, এবং মুক্তিযুদ্ধ করার সময় আমরা যে ঘোষণাটা পাঠ করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, তার উপরে দাঁড়িয়ে কিন্তু এই 4 মূলনীতি, এইটা ঠিক রেখে কালাকানুন বাতিল মানে সহ এই সংস্কারের কাজটা করতে হবে। এটা হচ্ছে আমাদের পজিশন। সেইটা না করে আপনি যদি পুরো, অনেকে বলছে এটা ছুঁড়ে ফেলে দিয়ে একেবারেই নতুন করে, আমরা এটাকে মনে করছি না। এবং আমরা মনে করি যে সেই অধিকারও এখন আমাদের কতটুকু আছে বিবেচনা করতে হবে। এই কাজটা করতে হবে। আর সবচেয়ে বড় কাজ এটা হবে একটা নিরন্তর প্রক্রিয়া, এইটার মধ্য দিয়ে আপনি আর সবচেয়ে বড় কাজ করতে হবে নির্বাচন ব্যবস্থার ফুল সংস্কারের জায়গায়। এইখানে যদি নির্বাচন কমিশন মানে এমন কিছু না হইতে পারে, যেটা কামাল ভাইও বললেন যে আমরা এমন কিছু করব যাতে করে অন্য কোনো স্বৈরাচারী প্রবণতার মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, ভোট ব্যবস্থাকে কেউ যাতে সংকট তৈরি না করতে পারে, তার জন্য যা করার করতে হবে। সেই কাজটা করে যদি আমরা একটা ধারাবাহিকতার জায়গায় যেতে পারি, এবং একটা আমাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই তো দেশ শাসন করবে, যারা এখন আছেন তারা তো অনন্তকাল থাকবেন না, তাহলে ওনারা অনেক কাজ সংস্কারের কাজটা শুরু করবেন, টেনে তুলে দেবেন, আর নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারটা পুরোপুরি করবেন। এখন এই করে দিয়েই তারা যাবেন। এইরকম ট্রেনে তুলতে গিয়ে ডক্টর ইউনূস বা যারা আছেন উপদেষ্টা মণ্ডলীতে, তারা বলছেন যে সময় লাগবে। যেই অবস্থা তৈরি হয়েছে, উনি বলেছেন যে একটা উদাহরণ দিয়ে, জাপানে হিরোশিমাতে যেই বোমা ফেলার পর যে অবস্থা তৈরি হয়েছিল, এই দেশে এখন সেই অবস্থা। সব জায়গায় সংস্কার দরকার, সব জায়গায় কাঠামোগত, মানে এই দেশটা বিধ্বস্ত হয়ে গেছে এরকম একটা জায়গা। বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, আপনি এই যে নির্বাচন ব্যবস্থা, প্রত্যেকটা জায়গায় নজর দিতে হবে। সেই জায়গায় এই সংস্কারের এই যে ব্যাপারটা যদি আসে, তাহলে আপনি কোন জায়গা থেকে শুরু করবেন? ওইটা তো বেশ পরের বিষয়। যেটা আসলেন সংবিধান সংস্কার বা নির্বাচন কমিশন, আগে তো আপনার রাষ্ট্রকে, নাগরিককে নিরাপত্তা দিতে হবে, আগে তো আপনার অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে হবে, জেলা পরিষদ ঠিক করতে হবে। সেই জায়গা কি এখন সবার আগে গুরুত্ব আপনি কোন জায়গাটায় দিবেন? আমাকে যদি বলেন, দেখেন যে সময় আমি কথা বলছি, একটা বড় ব্যাপার হচ্ছে, আপনাদের খবরে আমরা দেখলাম, জনগণকে এটা আশ্বস্ত করতে হবে যারা এই শহীদের মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছে, তাদের পূর্ণ তালিকা সহ মর্যাদার জায়গা, এটাকে কিন্তু সবসময় প্রাইম হিসাবে রাখতে হবে। আরেকটা করতে হবে, এখন যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা আপনার পুলিশ সহ অন্যান্য জায়গায় যেটা হয়েছে, এটাই স্থানীয় সরকারের জায়গাটা দিতে হবে। ইকোনমি যে ভঙ্গুর অবস্থা, আপনাকে দিতে হবে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেটা দেখি যে আপনি প্রথমে যারা ক্ষমতায় আছে, 20 দিন কিন্তু একেবারে কম সময় না, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, 20 দিন কম সময় না। আমরা তো এই 20 দিনে দেখতে চেয়েছিলাম যে ওনারা 1, 2, 3 করে ওনারা বলবেন যে এই সংকটগুলো দেখছি। হ্যাঁ, ওনারা বলুক হিরোশিমা পরিমাণ, বা এটাকে বলুক যে কথার কথা 100 বছর লাগবে, আমি সে আলোচনা আগে যাচ্ছি না। তো ওনাকে তো বলতে হবে যে এইগুলো আমরা এইভাবে হাত দিচ্ছি, তার জন্য এটা আমাদের রোড ম্যাপ, এই একটা বলতে হবে। আর সবচেয়ে কথা আমরা প্রথম দিন থেকে যেটা বলে আসছি, ওনাকে এই কাজটা একই সাথে করতে হবে, নির্বাচন ব্যবস্থার সংস্কারের আলোচনাটা শুরু করতে হবে রাজনৈতিক দলগুলো সহ অন্যদের সাথে। আচ্ছা, আপনাকে এই সিগন্যালটা, আমি এটা শেষ করি, যে এই সিগন্যালটা যদি উনি না দেন, নির্বাচন সংস্কারের কাজটা করছি, এই সিগন্যালও দিতে হবে এবং এইখানে রোডম্যাপ করতে হবে। করার পরে যে রাজনৈতিক দল সন্ধ্যের সাথে আলোচনা করি, আলোচনা করে যদি যেটা
মানে শব্দটা আসছে ন্যায্যতম সময়, কিন্তু ন্যায্যটাও তো কোনটা ন্যায্য অন্যায্য সেটা কোশ্চেন থাকবে। কিন্তু যদি আমরা এগ্রি করি যাচ্ছে এই কাজের এইটুক করে যে ট্রেনে উঠাই দিতে হবে, তার জন্য যতটুকু লাগে দেওয়া যাবে, কিন্তু সেইটা তো আমাদের দেখতে হবে যে অভিন্ন ভাষায় রাজনৈতিক দল অন্যদের সাথে কথা বলে তিনি কাজ করছেন, কিন্তু সেই আলামত এখনো দেখছি না, খালি শব্দচয়নের মধ্যে আসছে। এবং নতুন নতুন এমন কথা যেটা আসছে সেটা আমি দেখছি নতুন নতুন সংকটও তৈরি করছে। আচ্ছা, ডক্টর আসাদুজ্জামান রিপনকে আমরা পেয়ে গেছি, আমাদের হাতে সময় কম এই পার্টি। আপনাকে স্বাগত জানাই। আজকে বিএনপির আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান দেখলাম, বিভিন্ন বক্তব্য শুনছিলাম। নতুন কি আসছে বিএনপির? যদি সংস্কারের যেই আন্দোলনের পর বিএনপিকে নতুন একটা রূপে দেখতে পাবো বলে অনেকেই বিশ্বাস করেন, স্টিল আস্থা রেখেছেন, নতুন কি আসছে বিএনপি? ধন্যবাদ আপনাকে। আসলে নতুন কেন পাবেন না, বিএনপি তো একটা খুবই একটা পরিবর্তনশীল চিন্তাভাবনার রাজনৈতিক দল। আমরা যখন আপনার 1979 সালে মানে যখন আমরা 1 জানুয়ারিতে যখন আমরা 78 সালের মানে 30 সেপ্টেম্বর যখন আমরা 1 সেপ্টেম্বর যখন আমরা আমাদের দল প্রতিষ্ঠা করলাম, তখন থেকেই তো আমাদের রাজনীতি একটা নতুন রাজনীতি, অর্থাৎ মানে আপনার বহুত্ববাদের কথা বলেছি আমরা, সামাজিক ন্যায় বিচারের কথা বলেছি, যেগুলো বাংলাদেশে ছিল না, অ্যাবসেন্ট ছিল। একদলীয় শাসন ব্যবস্থা ছিল, রাষ্ট্রের সমস্ত মালিক একক কর্তৃত্বের মধ্যে ছিল, তাই না? এবং জনগণের ম্যান্ডেট ছাড়ে সংবিধানে লেখা হলো যেন প্রেসিডেন্ট নির্বাচিত হইয়াছেন বলিয়া গণ্য হইবে। আপনার সংবিধানের মানে আপনার দ্বিতীয় সংশোধনী বলেন, সেটা তো ভয়াবহ বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার মানব অধিকারের হরণের যাত্রাটি তো শুরু হলো সেখান থেকে। আপনি চতুর্থ সংশোধনীর কথা যেটা বলেন, যেটা আমরা মানে বাতিলও করলাম আমরা। আচ্ছা, তারপরে বিচার বিভাগের মানে বিচারক নিয়োগের যে একচ্ছত্র প্রেসিডেন্টের ক্ষমতা, সেগুলো আমরা কাটিল করলাম। আমরা সেখানে আপনার কি বলে সংবিধান সংসদ বা গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে গণভোটের আয়োজনের কথা বললাম আমরা। এবং এরপরে আমাদের পার্টির তরফ থেকে আমাদের নেত্রী ভীষণ 2030 দিয়েছেন, কথা একেবারে সম্মুখ ভাগে 10 দফার কথা বলেছে। আমাদের লম্বা আলোচনা আমরা যে সংস্কারের আমাদের হচ্ছে আমি বলতে চাচ্ছি যে সংস্কারের যে প্রস্তাবগুলো তো আমাদের অনেক আগে থেকেই দেওয়া। ইট ইজ নাথিং নিউ যে আমরা মানে ছাত্ররা সংস্কার পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে আলোচনা এখন বিভিন্ন দিকে যাচ্ছে, সেই বিষয়ে আপনাদের স্ট্যান্ড শুনবো। আমরা এই আলোচনা আবার ফিরবো। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে, ফিরছি একটু পর। ইস্পাহানি মির্জাপুরটা মুক্তবাগ দেখছেন চ্যানেল 24 এর পর্দায়, সাথে ফারাবি হাফিজ। আমরা আলোচনা করছি আজকে সংস্কার এবং নির্বাচনের রূপরেখা। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে আবার ফিরতে চাই এই প্রশ্ন নিয়ে যে বিএনপি এবং জামাত দুজনের দুটি পথ কি বেঁকে গেছে একেবারে, নাকি আমরা জানি না শুরুটা কোথায়, কিন্তু এখন দুই দিকে শুনছি। একে ছিল কবে? হ্যাঁ, একে ছিল কবে? একই ছিল না, একে বলতে আমি আঁকানো যেটা বলছি ওইটা। আচ্ছা, এটা ছিল কবে? জামাত তার একটা নিজস্ব রাজনীতি, তার একটা নিজস্ব দর্শনের ব্যাপার আছে, আর আমাদের একটা নিজস্ব রাজনীতি দর্শন আছে, একটু সবারই থাকে, ওনাদেরও আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে স্বৈরাচার হটানোর প্রশ্নে, ফ্যাসিবাদ হটানোর প্রশ্নে আমাদের নীতিটা ছিল A to Z ঐক্য, ইউনিটি হবে A to Z। এটা সবসময় হয়েছে। আমরা এরশাদকে যখন আমরা ক্ষমতা থেকে নামানোর জন্য আমরা যখন 80 দশকের জন্য আমরা আন্দোলন করেছি, সেখানে আমরা A to Z ঐক্যের কথা বলিনি, আমরা আওয়ামী লীগের সাথে ঐক্য করিনি। হয়তো ছিল মানে কি বলে আপনার সাইমেলটেনিয়াসলি হয়েছে, যুগপথ হয়েছে তো, তাই না? তো এখন কত হচ্ছে যে আপনার এই যে মানে আপনাদের একটা ধারণা, জামাত আমাদের সাথে তো মাহমুদুর রহমান মান্না সাহেবরাও ছিলেন, বা ছিলেন মানে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জুনায়েদ সাকিরা ছিলেন, 12 দলীয় সমমনা জোটটাও ছিলেন। তো সুতরাং এটা তো বিষয়টা বেঁকে যাওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে একটা প্রেক্ষাপট, একটা মানে আপনার মানে পটভূমি, একটা পটভূমিতে ইউনিটির প্রশ্ন আসে। আরেকটা পটভূমিতে যখন আমি কথার কথা, এখন আমরা সবাই মিলি ফ্যাসিবাদকে তাড়িয়েছি, এখন যদি আমি সবাই মিলি কথার কথা, যদি সবাই মিলি আবার ইলেকশনটা করি, তো উই নিড টু হ্যাভ অপোজিশন অ্যাজ ওয়েল এজ, তাই না? তাই না? তো সুতরাং ইলেকশনের প্রশ্নে, আদার এজেন্ডার প্রশ্নে তো অন্যান্য রাজনৈতিক দলের তো ভিন্ন মত থাকতেই পারে, তাদের নির্বাচনী ইশতেহারও তো আলাদা হবে, আমার নির্বাচনী ইশতেহার একরকম হবে, তাদের নির্বাচনী ইশতেহার একরকম হবে। সুতরাং আমি বিষয়টাকে এইভাবে দেখতে চাই না, বেঁকে গেছে বা এঁকে গেছে, বিষয়টা এইভাবে না। জামাতের মতন ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায় পর্যন্ত আমরা চেয়েছি সবার মধ্যে একটা একযোগে একসাথে অথবা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে আমরা যেন ভয়েস একটাই। তার মানে এখন আপনারা ভিন্ন ভিন্ন জায়গায়, যার যার জায়গায় শেষ নিঃসন্দেহে। এখন একটা বক্তব্যের জায়গায় বিশেষ করে দ্বিমত দুটি, যে এই বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারকে
জামায়াতের যে বক্তব্যগুলো এখন পর্যন্ত আসছে তা সবই হচ্ছে যে সরকারকে সময় দেয়া হোক, প্রাতিষ্ঠানিক কাঠামো, যে রাষ্ট্রের যে কাঠামোগুলো ভেঙে গেছে একদম একটি নির্বাচনের পর্যন্ত যাওয়ার জন্য যৌক্তিক সময় তারা বলেন। আবার বিএনপির পক্ষ থেকে ইদানিং আবার একটু বেশি প্রেশার দেওয়া হচ্ছে যে নির্বাচন আয়োজনের জন্য সমস্ত ব্যবস্থা না, করতে আমি হবে। আপনাকে বলি বিষয়টা প্রেশার না, আমাদের দল থেকে কিন্তু আমরা বলেছি সরকারের প্রতি আমাদের সাপোর্ট আছে, মানে এটা আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছি, সারা পৃথিবীর শক্তি তো এই সরকারকে সাপোর্ট করছে, আমরা চাচ্ছি এই সরকারটা তো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল, তাই না, এবং এটা অভিপ্রায়ের সরকার, জনগণ অভিপ্রায়ের সরকার এটাকে। তো সুতরাং এই সরকারকে তো আমাদের সমর্থন করতে হবে, এই সরকারকে তো আমরা আরেকটা সরকার, এই সরকার তো আমাদের সরকারই মনে করি, স্টিল আমি মনে করি এটা আমাদেরই সরকার, আমাদের আন্দোলনের ফসল এই সরকার। আমরা যে গত 17টা বছর যাবৎ এক্সকিউজ মি, যে আমরা যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছি অথবা বলেছি অন্তর্বর্তী যেই নামই হোক না কেন, আমরা বলেছি যে নির্বাচনের পূর্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক যেই নামই ডাকি না কেন, একটা মানে অনির্বাচিত সরকার থাকতে হবে, নির্দলীয় সরকার থাকতে হবে, এটা আমরা বলেছি। এখন এই দেশে এত মেস আওয়ামী লীগ সরকার করেছিল, এই মেসটা তো ক্লিন করতে হবে, তাই না? আমাদের দলের তরফ থেকে আমরা বলছি আমরা বিভিন্ন সময় আমরা ক্ষমতায় গেলে কি করব, রাষ্ট্র মেরামতের কাঠামো, সর্বশেষ আমরা 31 দফার কথা আমরা বলেছি, আমাদের এজেন্ডাসগুলো ভেরি ক্লিয়ার, আমরা অত্যন্ত পরিষ্কার করেছি। তারপরেও এখন আবার মানে 24 সালে যে একটা যে কিন্তু সেই এজেন্ডার ক্ষেত্রে মানুষ অনেক ক্ষেত্রে যারা তরুণ এই আন্দোলনের অনুঘটক বিশেষ করে যারা, তারা দেখা যাচ্ছে যে অনেকেই আস্থায় নিচ্ছে না যে সেই আওয়ামী লীগ বিএনপি সে মুদ্রার এপিঠ ওপিঠ হিসেবেই বলতে চায়। এটা কেউ কেউ ভাবতে পারে এই দেশের তরুণরা, বাংলাদেশের একটা মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের দল, এই যদি এইখানকার তরুণদের ডিভিডেন্ড কি বিএনপি গ্রহণ করে না? তরুণ তো শুধুমাত্র উনি গ্রহণ করে না, তরুণ তো আমাদেরও। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি একটা বড় রাজনৈতিক দল হয়, সে তরুণদের স্বাভাবিক হয়েছে, তরুণদের একটা বড় অংশ তো এই দলের সাথেই থাকবে, নারীদের একটি বড় অংশ এই দলের সাথেই থাকবে। তারা যখন সিস্টেমের চেঞ্জের কথা বলছে, তখন আজকে দেখা গেল আপনাদের একজন নেতা, তিনি এস আলম, যার নামে এত নিউজ, এত করাপশন, তার গাড়ি নিয়ে তার নির্বাচনী এলাকায় যাচ্ছেন, এই ধরনের অভিযোগ পাওয়া গেল। না, সেটার অবশ্য সেটা আপনি বোধহয় আমাদের দলের মানে স্থায়ী কমিটির সদস্য যে যিনি গুমের শিকার হয়েছিলেন সালাউদ্দিন আহমেদের কথা বলছেন, তিনি সেখানে একটা নিউজ দেখলাম, তিনি, হ্যাঁ আমরাও দেখেছি, তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন অবশ্য। তিনি বলেছেন যে শত শত মানুষ এসেছে, তাই না, তো মানে কার গাড়িতে আমি উঠেছি আই ডোন্ট নো এক্স্যাক্টলি। এখন কত হচ্ছে কি তার গাড়ি ছিল না, না, আমি তো প্রথম আলোর যে আপনার অনলাইনে যে রিপোর্টটা আমি দেখেছি, সেই রিপোর্টে তো প্রথম আলোর যিনি প্রতিবেদক তিনি তো উল্লেখ করেছেন এই গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে মানে আপনার মানে এস আলম গ্রুপের কোম্পানির নামে রেজিস্ট্রেশন, ওদের হেড অফিসের ঠিকানা দেওয়া আছে। এখন একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে তো আপনার মানে অনেক গাড়ি এসেছে, অনেক ড্রাইভার নিয়ে এসেছে, তো এখন এটা উনি ভালো বলতে পারবেন, এটা আমি মানে উনি যদি একটা ব্যাখ্যা দিয়েছেন যে মানে শত শত মানুষ এসেছে, কার গাড়িতে উঠেছি আমি জানি না, এটা আমি প্রত্যেকের রিপোর্টটা দেখি, প্রত্যেকের রিপোর্ট ওনাকে এইভাবে কোট করেছে। এরপরে যদি মানে আপনাদের আরো বিশদ কিছু জানতো, সেটা নিঃসন্দেহে মানে ইউ উইল হ্যাভ দ্য বলে অপরচুনিটি, আপনার নিশ্চয়ই তাকে বলতে পারবেন, তিনি ব্যাখ্যা দেবেন। এই পর্যায়ে আমি যেন মাসুদ কামাল আপনার কাছে ফিরতে চাই। বিএনপি এবং জামায়াতের রাজনীতির ধরন, বিপ্লবোত্তর, এটাকে অনেকেই বিপ্লব বলতে চান না, বিপ্লব চলছে এটিও বলেন, মানে এই সময়ে তাদের যে কার্যক্রম, তাদের যে কর্মকাণ্ড, সব মিলে আপনার মূল্যায়নটা একটু শুনতে চাই। বিএনপি এবং জামাতের রাজনীতিতে এখন যে মানে পার্থক্যটা দেখছি আমরা, সেটা হলো, আমি যদি খুব মোটা দাগে বলি, এটা হলো যে এই নির্বাচনটা নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের তাগিদ আছে। বিএনপি বলতে চাচ্ছে যে আপনারা একটা রোডম্যাপ ঘোষণা করেন, নির্বাচনটা কবে দিবেন কি দেবেন না, এই ধরনের। আর জামাত যেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায়, এই যে একদল সময় একটু কম দিতে চায় অথবা তাড়াতাড়ি একটা রোডম্যাপ ঘোষণা করতে বলে, যে দিনই আপনারা করেন, কবে করবেন সেটা আমাদের একটা ধারণা দেন। এটার পেছনে কিন্তু কারণ এটা হলো তাদের রাজনীতি, দুইটা দল তো দুইটা ভিন্ন দল, দুই ধরনের রাজনীতি। জামাত ইদানিং ভাবতে শুরু করেছে, জামাত তো দীর্ঘদিন, ধরেন আপনার আমি যদি 91 সাল থেকে ধরি, জামাত তো তখন থেকে তাদের রাজনীতিটা চলছে হলো অন্য কারোর সঙ্গে জোটবদ্ধ হয়ে। তারা প্রথমবার একা একা করেছে, তারপরে তো আপনার আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধেছে, তারপরে বিএনপির সঙ্গে জোট বেঁধেছে, তারা সবসময় কারো না কারো ভর করে এগোতে চেয়েছে। এখন জামাত যে কোনো কারণে হোক, তারা মনে করছে যে তারা নিজেরাই এখন একটা বড় শক্তি হয়েছে, এবং তারা এটাও মনে করছে
ইসলামপন্থী যে দলগুলো আছে, যদি তাদের সঙ্গে তারা একটা জোট করতে পারে এবং যদি তারা আরো একটু সময় পায়, কারণ 1-2 বছর 3 বছর যদি তারা সময় পায়, তাহলে তারা দেশে তাদের ভোটগুলিকে একত্রিত করতে পারবে এবং তারা একটা ভালো অবস্থানে যাবে। এটা হলো আমার ধারণা। জামাত হয়তো এভাবে ভাবছে, আমি তো শিওর না, আমার যেরকম মনে হয় আর কি, ওনারা এই চান্সটা নিতে চায়। আর বিএনপি কি চায়? বিএনপি মনে করে গত 15 বছরে অথবা 16 বছরে দুঃশাসন আওয়ামী লীগ চালিয়েছে, এখন এই দেশের মানুষ আওয়ামী লীগের প্রতি বীতশ্রদ্ধ, এবং এই বীতশ্রদ্ধ হওয়ার ফলে তারা বিকল্প যে কাউকেই পাক তার কাছে যাবে। এবং এই মুহূর্তে জনগণের কাছে বিকল্প বিএনপি ছাড়া আর কেউ নাই। সেহেতু ক্ষমতার জন্য বিএনপি মনে করে তারাই হলো অটো চয়েস। তো জামাত বলেন বিএনপি বলেন, মূল লক্ষ্যটা কি? রাজনৈতিক দলগুলো যারা রাজনীতি করে তাদের মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হলো ক্ষমতায় যাওয়া, যে আমি ক্ষমতায় যাব, যে আমার দলের যে আদর্শ সে আদর্শ আমি বাস্তবায়ন করবো। যদি সেভাবে আপনি চিন্তা করেন, জামাত এবং বিএনপির এই যে বর্তমান দূরত্বটা, এই দূরত্বটা খুবই স্বাভাবিক দূরত্ব, এবং জামাতের যে চাহিদা এবং বিএনপির যে চাহিদা, এটাও যার যার দলীয় আদর্শের সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ বলে আমার কাছে মনে হয়। এখন অন্তর্বর্তীকালীন সরকার কি করবে? তারা কি সময় নেবে কি নেবে না? সাধারণ মানুষ কি করবে? মানুষ তাদের কতদিন সময় দেবে? দেখেন, একটা কথা বলা হচ্ছে আমরা সংস্কার করব, কিন্তু আপনি সংস্কারটা কতদিনে করবেন? আপনি একটা কথা বলেন তো, আপনি আপনার বাড়িতে কোনো একটা সংস্কার কাজ করবেন, আপনার বাড়িতে ঘরে মনে করেন আপনার টয়লেটটা ঠিক করবেন, অথবা মনে করেন আপনার ড্রয়িং রুম আবার রিসাইজ করবেন, আবার রিঅর্গানাইজ করবেন। আপনি যাকে দায়িত্ব দিবেন তাকে আপনি কি প্রশ্ন করবেন? দুটো প্রশ্ন করবেন, তুমি কত নিবা এবং তুমি কত দিনে কাজটা করবা। এটা আপনি বলবেন না। কেউ যদি বলে আমি অর্ধেক টাকা দিব কিন্তু আমি সময় নেব 10 বছর, আপনি রাজি হবেন ভাই? রাজি তো হবেন না। এখানে টাইম কিন্তু একটা ফ্যাক্টর। এখন উনি যদি বলে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, আমি দেখি কতদিনে পারি, এগুলো কিন্তু ফাইলটানি কথা। আপনি যদি না পারেন তাহলে আপনি ছেড়ে দেন। আপনাকে একটা টাইম লাইন আপনাকে ফিক্স করতে হবে। কারণ আপনি যদি বলেন যে আমি যে কি সংস্কার করব তাই জানি না, তো কি সংস্কার করবেন তাই জানি না, তাহলে কাম নিলেন কেন ভাই? তাহলে দায়িত্ব আপনি নিলেন কেন? আপনাকে বুঝতে পারেন, এটা আমি আবারও বলি, এটা কিন্তু ভাই পিকনিক পার্টি না। আপনারা একটা দেশ চালানোর দায়িত্ব নিয়েছেন, কথাটা মাথায় রাখবেন। আপনারা পিকনিক করতে আসেন নাই, দেশ চালানোর দায়িত্ব নিয়েছেন। কাজে আপনাদের কথাবার্তা সেন্সিবল হতে হবে, আপনাকে ক্লিয়ার করতে হবে। আমি যদি এই সংস্কার করি তাহলে আমার জন্য 1 দিন লাগবে, আমি যদি ওই সংস্কার করি তাহলে আমার জন্য 1 দিন লাগবে। এখন তারা কিন্তু ক্লিন চিট পাচ্ছে কেন সেটা আমি বলি। পাচ্ছে না এই কারণে সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের বৃত্তৃষ্ণা, এক ধরনের ক্ষোভ, এক ধরনের ঘৃণা কাজ করছে। বিএনপির প্রতিও যে খুব ভালোবাসা আছে সেটা আমি মনে করি না। বিএনপি হলো মানে নিতান্ত বাধ্য হয়ে বিকল্প। এই অবস্থায় মানুষ কিন্তু এই সরকারকে সময় দিতে চায়। কেন চায়? নতুন একটা জিনিস আসছে, দেখি না কি হয়। এবং এই দেখি না কি হয় বলে তারা কি দেখবে? সাধারণ মানুষ কি দেখবে? সাধারণ মানুষ দেখবে যে বাজারের কি অবস্থা, সাধারণ মানুষ দেখবে ল এন্ড অর্ডারের কি অবস্থা। সেটা যদি আপনি চেঞ্জ করতে না পারেন, সাধারণ মানুষ বেশিদিন দেখবে না। এবং এই দুইটার কোনো ক্ষেত্রে বর্তমান সরকারের কোনো ইতিবাচক প্রভাব আমি এখন পর্যন্ত লক্ষ্য করছি না। জিনিসপত্রের দাম তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই, ল এন্ড অর্ডার বলতে কিছু নাই। চোর ডাকাত বাটপাট যেগুলি আছে দয়া করে দুষ্টামি করতেছে না, এই জন্য বাঁচা গেছেন। কিন্তু 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 যেইটুকু সময়ের মধ্যে একটি দেশের যে অবস্থা, যেই বিধ্বস্ত অবস্থার মধ্য দিয়ে তারা ক্ষমতায় নিল, একটি বিপ্লবের মধ্য দিয়ে, একটি মানে খারাপ পরিস্থিতিতে তারা যেভাবে ক্ষমতায় গেল বা মানে তাদেরকে বসানো হলো, সেখানে কি এত সহজে বা তাড়াতাড়ি তাদের কাছ থেকে আউটকাম প্রত্যাশা করা মানে সমীচীন হবে? আমি আউটকাম প্রত্যাশা করছি না। আমি প্রত্যাশা করছি যে ভাই আপনি কাজটার প্রক্রিয়াটা শুরু করেছেন কিনা। প্রক্রিয়াটা শুরু করে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি কি প্রক্রিয়াটা শুরু করেছেন সেটা আমি দেখতে যাচ্ছি। সেই প্রক্রিয়াটা কিন্তু আমি দেখছি, তারা কি স্টার্ট করেছে অথবা তারা কি এমন কোনো মুভমেন্ট করছে যে তারা কাজটা করতে চায়, যেটা দেখে আমি আশ্বস্ত হতে পারি। সেই কাজটা কি ভাই? সেই আজকেও দেখলাম বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটা আলোচনা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের। সেখানে কি আলোচনা হচ্ছে যে প্রতিদিন এই কারওয়ান বাজার থেকে 1.5 কোটি টাকা, 1 থেকে 1.5 কোটি টাকা চাঁদাবাজি হয়। এখনো হয় কেন?
চাঁদাবাজরা এখনো তারা থাকতে পারছে কেন? চাঁদাবাজরা বলছে দল পাল্টাইছে। আমি তো এমনও শুনেছি, আমাকে একজন লোক পার্টিকুলারলি আমার একজন লোক ফোন করে বললো যে এই যে আপনার পূর্বাচলে একটা ঘটনা আমি শুনলাম, ওখানে নানা ধরনের কিন্তু নির্মাণ কাজ হচ্ছে। এক সময় যারা চাঁদাবাজি করতো আওয়ামী লীগের লোকগুলো, তারাই এখন আসতেছে বিএনপির নাম নিয়ে। ওই লোকগুলি, ওদের সঙ্গে কিছু বিএনপি কিছু খুচরা মুসরা লোক আছে, পোলাপান, এদের নিয়ে আসতেছে, কিন্তু মূল লোকটা কিন্তু একই লোক। সেটা এখন নিজেকে বিএনপি পরিচয় দিচ্ছে, বদনাম কিন্তু বিএনপি হচ্ছে। কথাটা খেয়াল করেন। কিন্তু এখন আমি মনে করি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এক্ষেত্রে আমি মনে করি তারা পজিটিভ রোল প্লে করতেছে, যেখানে খবর পাচ্ছে বহিষ্কার করতেছে। কিন্তু বিএনপির সেই নিয়ন্ত্রণটা সারা দেশে আছে বলে আমার কাছে মনে হয় না। আমি এটা আগেও বলেছি, মনে হয় না। এই কারণে দেখেন আপনার এই যে কালকে পত্রিকায় পড়লাম যে গুলশানে অথবা পুরো ঢাকা শহরে ময়লার বাণিজ্য পর্যন্ত বিএনপি দখল করে নিচ্ছে। এই লোকগুলো যে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কথা শোনে না, কারণ তারা মনে করে আওয়ামী লীগ গেছে, আমরা 16 বছর ধরে না খেয়ে আছি, আমাদের করতে হবে। বিএনপি নিজেরা সতর্ক আছে, দলটা আমি যতটুকু মনে, এই ধরনের অ্যাকশন শুরু থেকে নিচ্ছে কেন? এটা পজিটিভ দিক। কিন্তু এই পজিটিভ দিকটা, এই চিন্তাটা তারা কি তাদের কেন্দ্রীয় মাঠ পর্যায়ে অথবা তাদেরকে কেন্দ্র করে যে মাস্তান গ্রুপটা গড়ে উঠছিল এক সময়, তাদেরকে কি নিয়ন্ত্রণ করতে পারতেছে? এটাও কিন্তু দেখতে হবে। আর বিপরীত দিকে আমি মনে করি সেটা সরকারকে এখন মেইন কাজ যেটা, এটা হলো আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ নিজেরাই নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত। সে আপনাকে আমাকে কি নিরাপত্তা দিবে? একটা যদি পুলিশের এই অবস্থা হয়, তাহলে সেটা কিন্তু বড় দুর্ভাগ্যজনক। এবং সেই কাজটা পুলিশকে সেই তাদের মধ্যে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনা, তাদের মধ্যে উদ্দীপনাটা ফিরিয়ে আনা, এটা তো সরকারের কাজ। এই কাজটা কাজ। আচ্ছা, আমরা আসবো আবার। প্রিন্স ভাই, আপনার কাছে এই প্রশ্ন নিয়ে যেতে চাই যে মাসুদ ভাই যেভাবে বললেন যে সেখানে আমরা সেইভাবে তারা প্রক্রিয়া শুরু করতে পারেন নাই, আপনারও কি মানে এই সরকারের প্রতি এরকম মানে আশ্বস্ত তৈরি হয় নাই? তারা কি করতে পারে নাই? যে তারা কি প্রক্রিয়াকে আসলেই শুরু করতে পারে নাই? আপনি যদি পুলিশ যেভাবে বিধ্বস্ত হয়েছে, পুলিশ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুলিশকে যেভাবে দলীয় পুলিশ করা হয়েছে, সরকারের পুলিশ করা হয়েছিল, রাষ্ট্রীয় পুলিশ থেকে তারা সরে গিয়েছিল, ঠিক একই রকম অ্যাডমিন ক্যাডার, অন্য ক্যাডারের বাকি 24 ক্যাডারকে বাদই দেন, তাদের বিষয়ে তারা অতটা হয়তো সংখ্যায়ও কম এবং তাদের গুরুত্ব এদের তুলনায় কিছুটা এদের পরে দেখা যাবে, কিন্তু সেই জায়গাটা এটা শেপে আনতে বোধহয় একটু সময় লাগবে। তাদেরকে এইটুকু সময় কি আপনারা দিবেন না? না, কথাটা কিন্তু পরিষ্কার। আপনি ব্যাখ্যা আরও দিলেন, সময় লাগবে, এটা নিয়ে আমার মনে হয় কেউ দ্বিমত করবে না। কিন্তু এটা উনি যেটা বলেছেন খুবই কারেক্টলি বলেছেন। আমরা কি দেখছি যে উনি প্রক্রিয়াটা শুরু করলেন ওরা করতে? আমরা তো সেটা দেখছি না। তো এটা তো খুবই কারেক্ট। আপনি কথার কথা পুলিশের যেটা বললেন, তা আমরা কি দেখতে পাচ্ছি যারা দায়িত্বপ্রাপ্ত তারা পুলিশের কাছ থেকে আস্থা ফিরিয়ে নিয়ে এসে, আপনাকে তো প্রথমে একটু আস্থা ফিরিয়ে এনে তারপরে আপনার যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটা শুরু করতে, আমরা কথা বলছি যে এই প্রক্রিয়া শুরু করে উনি একেবারে দীর্ঘদিন থেকেই পুরোটাই সব শেষ করে দিয়ে যাবেন, নট দ্যাট। ওনারা কাজটা শুরু করবেন, নির্বাচিত সরকার বাকি কাজটা করবে। তা সেই প্রক্রিয়া এখনও আমরা দেখছি না। আপনি অন্যটা বাদ দেন, দেখেন ছোট্ট একটা ঘটনা, আমি জানি না এই কথাটাকে বুঝতে অসুবিধা হবে কি না। আপনি ধরেন এখানে যে আলোচনাটা উঠলো, উনি বলছেন কারণ বাজারের ঘটনা নিয়ে, আমরাও তো আজকে পড়লাম 1.5 কোটি টাকা এখনও চাঁদাবাজি হচ্ছে। তা যারা দায়িত্বপ্রাপ্ত তারা এই জায়গাটায় ওইখানে যে অন্ততপক্ষে একটা দৃষ্টান্ত স্থাপন করে কাজটা করতে পারতো না? পাল্টা দখল হচ্ছে। আমরা প্রথম যেদিন ওনার সাথে দেখা করলাম 12 তারিখে, আমরা বললাম আপনাদের এখানে যে কঠোর সিগন্যাল এইভাবে দেন যে আগের যে দখলদারিত্ব ছিল সেটার অবসান আমরা ঘটাবো, ঘটিয়ে আমরা নিয়ম মতো যাদের দায়িত্ব দেওয়া দেব। এবং বিভিন্ন জায়গায় শিক্ষক সহ যেখানে ঘটছে বলেন যে নীতিমালা করে আমরা দল নিরপেক্ষ দক্ষ ব্যক্তিদের দেব, এবং তার আগে কেউ যদি কিছু করো তারা কিন্তু রিমুভ হবা। তা আপনাকে তো সেই ধরনের শব্দ চয়ন, কাজকর্মের অ্যাটিটিউডটা দেখতে হবে, সেইটা কিন্তু আমরা দেখছি না। এমনকি ছোট্ট ঘটনা কিন্তু দেখেন সংকট তৈরি করছে। এটা আমি খুবই দায়িত্ব নিয়ে কথাটা বলছি। প্রথমে ওনারা ডাকলেন 12 তারিখে, আমরা ছিলাম এবং অন্যদেরকে আমি অত ব্যাখ্যা করতে চাই না, সামান্য কথা বলেই শেষ হলো। কিন্তু গত 2 দিনে ওনারা তো আর একটা নতুন সংকট রাজনীতিবিদদের মধ্যে তৈরি করেছে। আমি জানি না রিপন ভাই এগ্রি করবেন কিনা। প্রথমে আসলো যে সব রাজনীতিবিদদের সাথে ওনারা বৈঠক করবেন, সবাইকে ডাকলেন না, কাউকে ডাকলেন না, পত্রপত্রিকা এক ধরনের নিউজ হতে থাকলো। আচ্ছা, সেইটা হোক, সেইটা নিয়ে কোনো ব্যাপার না। তারপরে দেখেন প্রথম রাউন্ডে যাদের ডাকলো তাদের কাছে কিন্তু উনি শোনেন নাই যে আপনারা সংস্কারে কি কি প্রস্তাব করতে চান।
আমাদেরকে বললো, আমি ছিলাম সেখানে, বললো যে আমরা সেপ্টেম্বরে বসবো, তখন এটা দেখব। কিন্তু আমরা দেখলাম এই রাউন্ডে যাদেরকে ডাকলো তাদের কাছ থেকে সংস্কারের প্রস্তাবগুলো নিলে এবং সেইটাকে নিয়ে আমরা ওনাদের মিডিয়া এবং অন্য জায়গায় বললো যে ওনাদের যারা যারা এসেছে তাদের কাছে উনি ইহাই ইহাই বলিয়াছেন যে আপনারা সংস্কারে কি করবেন, সংবিধান করবেন কি করবেন না, এবং অন্যটা আরও কি কি সংস্কারে কত সময় চাই। তাতে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি ওইটুক শুনে, যদি ওইটুক শুনে সব সিদ্ধান্ত টানা যায় না, কতকগুলো পয়েন্ট উনি প্রোগ্রেটিভ ওয়েতেই আনছেন। কিন্তু সেইটা তো ওনার এটা বলা উচিত কখন ছিল, অন্য অন্য রাজনৈতিক দলের সাথে তাহলে কখন বলবেন এটা তো বলতে হবে। তা সেটা তো ওনারা বললেন না, এবং সেটা কখন বলবেন কিছুই নাই। তা সেইটাও আমি বলতে চাই যে আপনি এখানে হয়তো পুরনো শব্দ আমরা বলতে পারি একটা সমন্বয়হীনতা। তা যদি পুরনো সময় সমন্বয়হীনতাকে আমরা অ্যাগ্রি করি, তাহলে এখন এই টিমের কাছ থেকে তো এই সমন্বয়হীনতা আমরা আশা করি না। আমরা দেখতে চাই ওনারা পরিষ্কার স্বচ্ছতার সাথে প্রক্রিয়াটা করে বলবেন যে ওকে, আমরা আগের রাউন্ডে হাই হ্যালো করেছিলাম, এখন আমরা সংস্কারের প্রস্তাব নিয়ে তাদের সাথে আলোচনা করছি। এই আলোচনাগুলো হওয়ার পরে আমরা আমাদের দিক থেকে রোডম্যাপটা ঘোষণা করব। যদিও আমরা আগেই বলেছি যে আপনারা আপনাদের রোডম্যাপটা ঘোষণা করেন, করলেই কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের দিক থেকে বক্তব্য কী হবে, কতটুকু করা যাবে। তা আমি সেই জায়গায়ও দেখতে পাচ্ছি প্রক্রিয়াটা এখনও সূচনা করতে পারেন নাই। ধরুন ওই যে একজন ওনার সহকারী নিয়োগ দিয়েছেন, হ্যাঁ দিতেই পারেন, এটা নিয়ে কথা নাই। ওনার বক্তব্য শুনে আমি তো বুঝতে পারছি না যে উনি আগে সহকারী মানে ওই যে কি সহকারী মাহফুজ আলম প্রধান উপদেষ্টা, জি। এখন উনি তো দল করেন। তো এখন এটা দেখলাম যে পত্রপত্রিকায় যে সেই দলের সাথে সম্পর্ক ছিন্ন করে আসতে হবে। এখন উনি বাইরে যে বক্তব্য দিচ্ছেন, এইটা কি আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য? ওই যে মাহফুজ আলম কোন দল করেন? কি ছাত্র শক্তি বা এরকমই তো পত্রিকা আসছে, এগুলো তো সবই অস্পষ্ট এখনো। নাহিদ ইসলাম অন্যরা শুনি ছাত্র শক্তি করতেন, আন্ডারগ্রাউন্ড অন্য কোনো দল আছে কিনা যাই না, যাই হোক ওইটা না। আমি প্রাইম কথা যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে উনি যে কথাটা বলছেন সেইটা কি ওনার দলীয় বক্তব্য নাকি আমাদের এই যে প্রধান উপদেষ্টার বক্তব্য? আপনি এই কতকগুলো যদি মানে কি বলেন, আপনি যে প্রক্রিয়া শুরুর মধ্যেও আপনি যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, আপনি কতকগুলো কাজের সংস্কার আগে বলেছি, পুরোটা আপনি করতে পারবেন না, কিন্তু সবার সাথে কথা বলে সংস্কারের কাজটা শুরু করবেন এবং ট্রেনে উঠিয়ে দেওয়ার কাজটা করবেন। নির্বাচিত প্রতিনিধিরা এটা সম্পন্ন করবে। আর সবচেয়ে বড় কাজ করবেন কোনটা? নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে আপনি একটা নির্বাচনের জায়গায় যাবেন এবং ভবিষ্যতে যাতে নির্বাচন নেওয়ার কোশ্চেন না ওঠে তার জন্য যা যা করার দরকার সেই কাজ করবেন। সেখানে সংবিধানে আমাদের যদি অসম্পূর্ণতা দূর করার কাজ থাকে এই কাজগুলো করবেন। কিন্তু এই যে যে অল্প কথাও বললাম, আপনি এর মধ্যে আপনি আমাকে বলেন না যে কোন একটা কাজ এখনো পর্যন্ত প্রক্রিয়ার শুরুটা দেখছেন। অন্ততপক্ষে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে এখনো দৃশ্যমান হয়নি। এখন বলতে পারেন 20 দিন কি অল্প সময়? অবশ্যই অল্প সময়, কিন্তু প্রক্রিয়া শুরু করার জন্যে এইটা অল্প সময় বলে আমরা মনে করছি না। আমি অন্য আরও কথাগুলো বললাম না, কারণ এখানে যারা আছেন দু একজন অনেক সিনিয়র লোক, তারা ছাড়া তো কম বেশি আমরা সবাইকে চিনি, দেখা সাক্ষাৎ হয় আমাদের সাথে, বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও তো বোঝা যায়। কিন্তু আমি ওই কথা বলছি না, আমি রিপন ভাই বলেছেন এই কথা আমরাও বলি, এই সরকার তো আমাদের সরকার, আমরা এর কোনো ফেলিওর দেখতে চাই না। কথাগুলো কেন বলছি? আমরা দেখতে চাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, এখন ধারণ করে ওই যে সেটা আবার কামাল ভাই বলেছেন এক একজনের চিন্তা তো এক এক রকম হবে, কিন্তু আপনি মোটা দাগে একটা আইডিয়া করেই তো আপনাকে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে যেতে হবে। তার মানে কিন্তু কালকে আমরা বলছি না ক্ষমতা হস্তান্তর করতে, আমরা বলছি আপনি আলোচনা শুরুর কাজটা করেন, আর সংস্কারে কোনটা কি করবেন এইটা সবার সাথে কথা বলে করেন। কিন্তু আমি তো বললাম এখন দেখছি হঠাৎ করেই, আমি ফার্স্ট রাউন্ডে বলছি আর আলোচনা করতে চাই না সংবিধানের প্রশ্ন নিয়ে। তা সেই কাজটা দ্রুত করা দরকার এই কারণে, না হলে মনে রাখা দরকার পতিত স্বৈরাচার এবং অন্যান্য অপশক্তি তারা কিন্তু বহল তবিয়াতে আছে, তারা যে কোনো সময় যে কোনো সংকট তৈরি করার কাজটাও করতে পারে। আপনি ধরেন একটা ঘটনা হলো, কালকে রাত থেকে এখন দেখছি চিকিৎসার জায়গাটা, আপনি ক্ষিপ্রতার সাথে ছুটে যাবেন না? আগের বার আনসারের যে ঘটনা, কেন রাত হয়? আপনি ক্ষিপ্রতার সাথে ছুটে যাবেন না? আপনাকে তো এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো না করে যদি একটা সংকট তৈরি করেন এবং সেটাকে ক্ষমতা দীর্ঘায়িত করার কথা বলেন, সেটা তো আমরা এগ্রি করব। ডাক্তাররা কিন্তু সেই আন্দোলন স্থগিত করেছে। সেটা তো আমি বলছি যে এটা তো আরো ক্ষিপ্রতার সাথে যেতে হবে। আমরা শেষের দিকে ডক্টর রিপন এই বিষয়টা যদি নিয়ে বলেন যে ধরেন এই যে কারণ বাজার চাঁদাবাজি 1.5 কোটি টাকা প্রতিদিন, তারপরে হচ্ছে যে এই দখলবাজির কথা আসছে, বিভিন্ন রকমের অভিযোগ, সেটা বিএনপির দিকেই সবচাইতে বেশি আসে। এই যে মাসুদ ভাই যেটি বলছিলেন যে পূর্বাচলের কথা, সেই জায়গায় এখন নতুন আগেই যারা চাঁদাবাজি করতেন এখন আবার তারাই করছেন, কিন্তু আগে ভাঙাচ্ছিলেন খুচরা খাজরি লোক নিয়ে। এই জায়গায় বিএনপির আসলে এই বিষয়ে বক্তব্য কি? মাসুদ ভাই আরেকটা কথাও বলেছেন, সেটা হচ্ছে যে উনি মানে ওনাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে উনি খুবই সঠিকভাবে বিষয়টা পর্যবেক্ষণ করেছেন তিনি।
সেটা হচ্ছে যে আপনার আমাদের পার্টির তরফ থেকে কিন্তু আমরা কিন্তু যখনই কোনো ঘটনা শুনছি আমরা কিন্তু উই আর টেকিং ভেরি স্টার্ন অ্যাকশন, খুব সিরিয়াস অ্যাকশন নিচ্ছি। এবং আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান একেবারে শুরু থেকেই একেবারে নীতিমালা বলে দিয়েছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না এবং কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এবং ইমিডিয়েট আপনার ফলো আউট আপনার শেখ হাসিনা, তখন তো আমি পার্টির দায়িত্বপ্রাপ্ত ছিলাম, তো তাতে করে আমি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজ আমি অ্যাটলিস্ট 35টি জেলাতে আমি কনভে করেছি যে এগুলো করা যাবে না, এইভাবে মানে করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, সোজা কথা, তাই না? মানে একটা পার্টির যা আইডিয়ালস যা হওয়া উচিত সব আমরা বলেছি। এখন বলবো যে এর বাইরে কিছু ঘটনা যে ঘটেনি তা না, দুটো জিনিস। একটা হচ্ছে যে আপনার অদৃশ্যমান যে শক্তিটি যেটা বললেন যে স্বৈরাচারের পতিত যে মানে আপনার সহযোগীরা তারা কিন্তু আছে। আপনার মনমরা পার্টি আছে, মনমরা পার্টি মানে হচ্ছে আপনার ওই যে মানে পুলিশের মধ্যে একটি অংশ দেখবেন হাত পা ছেড়ে দিছে, সিগন্যালের হাত উঠায় না, মানে যা ইচ্ছা তাই এটা চলতেছে আর কি। পুলিশ আপনি বলেছেন ক্ষতিগ্রস্ত, আমি বলবো বিপর্যস্ত। এই অবস্থাটার জন্য তারা দায়ী, এটা আমি আরেকদিন বলবো, একটু হিসাব নিকাশ করে বলবো। কয়েকশো কোটি টাকা, মিলিয়ন ডলার আপনার এই পুলিশ রিফর্মের জন্য, পুলিশকে স্ট্রেনথেন করার জন্য ব্যয় হয়েছে। বিনিময়ে আমরা যেই পুলিশ পেয়েছি সেটা একটা স্বৈরাচারী পুলিশ পেয়েছি, স্বৈরাচারের পদলেহনকারী পুলিশ পেয়েছি, স্বৈরাচারকে রক্ষা করার একটা পুলিশ আমরা পেয়েছিলাম। স্বৈরাচারী শুধু পুলিশই না, স্বৈরাচারীকে রক্ষা করার জন্য আমরা মিডিয়া দেখেছি এই দেশে যারা মানে স্বৈরাচারের পাশে থাকতে চায়। আমরা স্বৈরাচারকে রক্ষা করার জন্য আমরা ব্যবসায়ী সম্প্রদায়কে দেখেছি যারা বলেছে, তাদের মধ্যে কেউ গান গেয়েছেন, তাদের মধ্যে কেউ আমৃত্যু মানে আপনার এই স্বৈরাচারের পাশে থাকতে চেয়েছেন। সুতরাং ব্যাধিগুলো তো নানান জায়গায়, কোন জায়গায় মলম দিয়ে আপনি সারাবেন? এই সরকারকে আমি নিঃসন্দেহে আমরা সেই মলম দিয়ে সারানোর যাদেরকে দায়িত্ব দিলেন আমি বলছি তাদের কার্যক্রমকে এখন পর্যন্ত আপনাদের মূল্যায়ন না, আমি যেটা বলতে চাই এই সরকারকে যে সময়টা দিয়েছে সরকার স্ট্যাবিলিটি আনতে, আপনি জানেন এর মধ্যে 2-3টা মানে মোটা কু অ্যাটেম্প ছিল। একটা জুডিশিয়াল কু অ্যাটেম্প ছিল, একটা আনসারদের একটা কু অ্যাটেম্প ছিল, নানা ধরনের কিন্তু এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য চক্রান্ত হচ্ছে, চক্রান্ত কিন্তু থেমে নাই। সুতরাং সেইটার জন্য সরকার নিঃসন্দেহে একটু মানে চাপের মধ্যে বা চোখ কান খোলা রাখতে হচ্ছে তাকে। সুতরাং সরকারের প্রতি আমি এখনই খুবই অসহিষ্ণু হতে চাই না। আর সবচেয়ে বড় দুর্বলতা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই একটা সরকারের স্ট্রেংথ কি? প্রথম স্ট্রেংথ হচ্ছে জনগণ, নাকি? রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ। সরকারের পেছনে জনগণ আছে কিনা? ইয়েস, এই সরকারের পেছনে জনগণ আছে এবং সবচেয়ে বড় কথা দল মত নির্বিশেষে সবাই আছে। বিএনপি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল আছে, বর্তমানে মিডিয়াও আছে, সবাই আছে। এই সরকারের বিরুদ্ধে কারা? ওপেন বিরুদ্ধেকারী নেই, কিন্তু তারপরে ওই বন্দুক তো একটা ব্যাপার। সরকারের কথায় বন্দুক ওঠে নামে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা এক্স ক্যাবিনেট সেক্রেটারি ডক্টর সাদত হোসেন, মানে মরহুম সাদত হোসেন সাহেব, উনি বলেছিলেন যে কার কথায় বন্দুক ওঠে নামে সেই হলো সরকার। এখন এই যে সরকার বলছে এটা করা, কারণ বাজারের কথা মাসুদ ভাই বললেন, এটা এই ধরনের তিক্ত কথা আমরা আগেও শুনেছি। এটা বন্ধ হওয়া উচিত, ঘাট ইজারা নানা বন্ধ হওয়া উচিত। কিন্তু আপনি নির্দেশ দিলেন, আমরা কি বলেছি? আমরা বলছি দুষ্কৃতিকারী এই কাজগুলো যারা করছে তারা দুষ্কর্ম এবং করছে যারা দুষ্কৃতিকারীরা, এই দুষ্কৃতিকারীদেরকে ধরা হোক, ধরে পুলিশ হাতে তুলে দেন। আর পুলিশ কোথায় রে ভাই? আই ডোন্ট ফাইন্ড এনি পুলিশ। আমি তো পুলিশ পাইতেছি না। থানায় গেলে হাত পা গুটে বসে থাকে, এই ডায়েরি নিতে চায় তো নেয় না, চলে তো চলে না, ওঠে তো ওঠে না, বসে তো বসে না, একটা ভয়াবহ অবস্থা। তারপরে আপনি দেখবেন অনেক পুলিশ কিন্তু কর্মক্ষেত্রে যোগদান করে নাই। দ্যাট মাস্ট বি ক্লিয়ার অলসো। অনেক পুলিশ বা পুলিশের কর্মকর্তা, দারোগা বলেন, ওসি বলেন, অনেকে যোগদান করে নাই। এই যে মানে পলাতক পুলিশ, এই শুধু পলাতক আনসারকে চিহ্নিত করতে হবে না, পলাতক পুলিশকেও তো চিহ্নিত করতে হবে, র্যাঙ্ক অ্যান্ড ফাইলে ঘোষণা দিতে হবে। এবং অনেক অস্ত্র খোয়া গেছে, যাওয়ার সময় অস্ত্রগুলি তো নিয়ে গেছে। এই ব্যাটারা তো ডাকাতি করছে এবং নানান ধরনের অপকর্ম ভবিষ্যতে করতে পারে। সুতরাং আমাকে পুলিশ বাহিনী মানে চেঞ্জ করতে হবে, মানে সুসংগঠিত করতে হবে আমাদের পুলিশকে। যতক্ষণ পর্যন্ত আমি শক্তিশালী পুলিশ পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত সরকারের নির্ভরতার জায়গাটা কিছুটা কমে যাচ্ছে। এখন রিপন ভাই অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। ওই আবারও সেই আপনার কথায় ফিরে যেতে হয় যে সারা অঙ্গে ব্যথা তাদের জন্য। আসলে সবাই যেহেতু সবার সরকার, এবং প্রিন্স ভাই যেটি বলছেন যে যেহেতু এই সরকার আমাদের সরকার, সবার সরকার, সুতরাং সবাই কেউই এদেরকে ব্যর্থ দেখতে চায় না। সে জায়গায় সবার সরকার সফল। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে শেষ করতে হচ্ছে। আপনারা আলোচনা শুনছিলেন, বাকি বিবেচনা আপনাদের হাতে।